এই কথাটা আমার ছোটো ভাইদেরকে, ছোটো বোনদেরকে আমি মনে রাখতে বলবো, যখন আমার বয়স অনেক কম তখন থেকে আমি যেটা চিন্তা করি যে আমার বয়স যখন 40 হবে তখন আমি কোথায় আছি। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইউ ক্যান অ্যাস্ক ইয়োরসেলফ, যে আমার বয়স 40 হওয়ার সময় আমি কই থাকবো। এবার আপনি যেখানে বাংলাদেশে যারা আছেন তার চিন্তা করে দেখেন যে আজকে আপনার ভালো লাগতেছে, অনেক বন্ধু বান্ধব, অনেক মজা হচ্ছে, এখানে প্রেম করতেছে, ওখানে খেলতেছে, ওখানে আরেকজনে ঘুষি বের নাক ফাটা দিচ্ছি, সেখানে যা চা খাচ্ছি, ওখানে যা কফি খাচ্ছি, এখানে সেলফি তুলতেছি, খুব ফান হচ্ছে ঢাকাতে। খুব ফান তো হচ্ছেই, কারণ আপনার বয়স 22। খুব ফান হচ্ছে কারণ আপনার বয়স 25। খুব ফান হচ্ছে আপনার বয়স 28। অনেক ফান হচ্ছে আপনার বয়স 31। কয়েকদিন পর আপনার বয়স হবে 40। দেন কি করবেন? এইটাই করবেন, সেলফি তুলবেন, আপনার একটা ভুঁড়িও গজাবে। আপনার হচ্ছে এত সুন্দর সুন্দর চেহারা সুন্দর থাকবে না যখন ইয়ার 40। তখন আপনাকে এত মানুষজন ফোন দেওয়া ফাটাই ফেলবে না যে প্লিজ বের হ, প্লিজ বের হ। ইউ উইল হ্যাভ নাথিং, নো বডি অ্যান্ড নো ফিউচার। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস যেটা আমাকে উদ্বুদ্ধ করছে আমি আমেরিকাতে আসার জন্য। অনেক আগ থেকে, আমি 2000 মেবি 2013 2014 থেকে আমি জানি যে আমি ইউএসএতে হায়ার স্টাডি করতে যাবো অ্যাট সাম পয়েন্ট, রুয়েটটা শেষ করে। তারপরে আমি মাঝখানে গাফলিত করছি, কিন্তু আমি বহুত আগে জিআরই দিছি, 2019 জিআরই দিছি। খুব বিশাল স্কোর করি নাই, কারণ আমি তখন অনেক কিছু করতেছিলাম, দরকারও নেই এত স্কোর করার। এখন এইখানে এই জিনিসগুলা আপনাকে প্রশ্ন করতে হবে যে 40 বছর বয়সে আমি কই থাকবো। এখন যে বাংলাদেশে খুব খুশি 22 বছর বয়সে, এবং যে খুবই খুশি মনে করেন যে ইয়েতে ইউরোপের কোনো কান্ট্রিতে, তার বয়স এখন 25, তার বয়স এখন 28, তার বয়স এখন 30। এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে 40 হলে আপনি কী করবেন। অলওয়েজ যারা এখন ছোট, যারা এখন ইউনিভার্সিটিতে পড়তেছো, তারা এটা মাথায় রাখো 40 বছর বয়সে কী করবা। এখন তো সেলফি তুলতে ভালো লাগতেছে, কিন্তু 40 বছর বয়সে তো সেলফি তুলতে আর ভালো লাগবে না। তখন তো আমাকে দেখতে এত সুন্দর লাগবে না যে আমি সেলফি তুললেও মানুষ খাবে। এখন তাহলে তখন তুমি কি করবা? অ্যান্ড সবচেয়ে যে কথাটা আমি বলি, মানুষ বলে না জীবন অনেক ছোট, জীবন অনেক দীর্ঘ, সেটা তুমি কখন টের পাবা জানো? জীবন যে অনেক বড় সেটা তুমি তখন টের পাবা যখন তোমার বয়স হয়ে যাবে 40, তোমার আগের মতন শক্তি নাই, তোমার চেহারা আগের মতন লাবণ্য নাই, তোমার সাথে কেউ এখন আর আড্ডা দিতে চায় না রেগুলার, তোমার আর ফ্রেন্ড নাই, কোনো কারোই থাকে না ওই বয়সে, এরকম একজন দুজন থাকে। এবং তোমার সামনে এখনো পড়ে আছে 35 বছরের জীবন, তুমি মরবা গিয়া 75 বছর বয়সে, বাংলাদেশের গড় আয়ু 70-এর উপরে। এই যে 35টা বছর, এখন তো খুশিতে লাফাচ্ছ যে অনেক মজা হচ্ছে, অনেক চিল হচ্ছে, অনেক চিল হচ্ছে, অনেক ভালো লাগতেছে, ফাটাই ফেলতেছে, আমার 25 বছর লাইফের ফ্যান্টাস্টিক লাইফ আমার। ওই 25 বছর যেভাবে রকেটের মতন গেছে, এই 25 থেকে তোমার বয়স 40 হইতেও রকেটের মতন তোমার বয়স 40 হবে। তারপরে 40 থেকে 75 কি করবা তুমি? ওইটা যাবে স্লো, পেইনফুল, খিটখিটে হবা, ফ্রাস্ট্রেটেড বাঙালি পুরুষে অথবা ফ্রাস্ট্রেটেড বাঙালি আন্টিতে পরিণত হবা। সো এখন থেকে প্ল্যান করতে হবে যে 40 বছর আমি কই থাকবো, অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ শুড কাম টু আমেরিকা যদি পারো। কারণ ওই 40 বছরের ক্রাইসিস আমাকে অস্ট্রেলিয়া অথবা ইউরোপ আমাকে ওখানে বাঁচাতে পারবে না। আমার মিডল এজ ক্রাইসিস থেকে আমাকে বাঁচতে হবে। আমি সবসময় বলতাম যে আমার চিন্তাভাবনা কথাবার্তা মিডল এজ ক্রাইসিসকে রিফ্লেক্ট করে যখন আমার বয়স 20 তখন থেকে, কারণ আমি এখন মিডল এজ ক্রাইসিসে থাকতে চাই যাতে করে আমি ডিল করতে পারি। বাট যখন আমার বয়স 45 তখন যেন আমার মিডল এজ ক্রাইসিস না হয়, অ্যান্ড সেটা তোমাদের প্ল্যান হওয়া উচিত। এই কারণে আমি এই কথাগুলো বলছি। Opposing engineer's mind, rebel's heart, the one they find, a son of Bangladesh, still standing, still standing, still standing. একজন ভদ্রলোক বললেন যে আমেরিকাতে যাও না, তোমরা ইউরোপ চলে আসো, এখানে আসো, সেখানে আসো, এরকম টাইপ কথাবার্তা অনেকেই বলে। এবং এটা নতুন কিছু না, এটা দেশের মধ্যেও দেখছি। আমার একটা খালু আছে, উনি বলতেন যে আমি ঢাকায় যাব না, ঢাকাতে অনেক গ্যাঞ্জাম হট্টগোল, এবং ঢাকাকে পছন্দ করেন এরকম অনেক মানুষজন আছে বাংলাদেশে। আমি এই কয় বছরের মধ্যে জন্মের পর থেকে যে কটা শহরে থাকছি, বাংলাদেশের ভিতরে এবং বাইরে, আমেরিকান শহরগুলোকে ইনক্লুড করে বলতেছি, যে কটা শহরে থাকি নাই দেখছি মানুষকে থাকতে, সব কিছু মিলায়ে আমার এখন পর্যন্ত সবচেয়ে পছন্দের শহর হচ্ছে ঢাকা। ঢাকা একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিজনস যে আমি যাই ওখানে যাই, কারণ আমি ঢাকাকে ভালোবাসি দেখে যাই। তো আপনি বলতে পারেন আচ্ছা আপনি থাকেন, আমি এখন ডালাসে থাকি, অনেক দিন হয়ে গেছে ডালাসে থাকার, এবং ডালাস হচ্ছে পৃথিবীর টপ 20 সিভিলাইজেশনের মধ্যে একটা হবে পুরো পৃথিবীর। কিন্তু তারপরে আমি বলতেছি যে ঢাকা আমার সবচেয়ে পছন্দের। কেন? কারণ ঢাকা ক্যাওটিক, ঢাকাতে একটা ক্যাওস আছে, ঢাকাতে এক ধরনের বিশৃঙ্খলা আছে, যে বিশৃঙ্খলাটা আমার খুব পছন্দ, কারণ আমি জানি ওই বিশৃঙ্খলাটা কীভাবে কাজ করে, অ্যান্ড যে জানে ওই বিশৃঙ্খলা কীভাবে কাজ করে সে ওই শহরের কিং। এরকমটা অনেকেই আছেন যারা ঢাকা থেকে বেরোতে চান না, ঢাকাতে থাকতে চান, তার কারণ ওই বিশৃঙ্খলাটার একটা সায়েন্স আছে এবং বিশৃঙ্খলাটা পছন্দ করার কারণ আছে। এখন এটা সিমিলার একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেটেরও ব্যাপার যে কারা আমেরিকাতে আসবেন এবং কারা আমেরিকা আসবেন না।
প্রথম কথা হচ্ছে যে আমেরিকাতে আসতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে যে হাই রিস্ক হাই রিওয়ার্ডের একটা মাইন্ডসেট আপনাকে মাথায় রাখতে হবে। ক্যাপিটালিজমের চূড়ান্ত যেখানে ক্যাপিটালিজম এভাবে ফাংশন করে, যে কারণে অনেকে ক্যাপিটালিজমকে পছন্দ করে না, পুঁজিবাদের বিরুদ্ধে অনেকে। কেন? কারণ পুঁজিবাদ আপনাকে হাই রিস্ক হাই রিওয়ার্ড শিখাবে, এবং পুঁজিবাদ সবসময় আপনাকে যেটা বলে $1 মিলিয়ন যেই মানে ড্রিম, ওইটা হচ্ছে এইরকমভাবে কাজ করে যে আপনি হয়তো 100 জন মানুষকে বলতেছেন যে তোমরা জান প্রান্তে খাটো তাহলে পুরস্কার পাবা। কথাটা পুরোপুরি সত্য না। আপনি জান প্রান্তে খাটতে পারেন এবং তারপরে পুরস্কার না পাইতে পারেন, কিন্তু জান প্রান্তে খাটলে আপনার পুরস্কার পাওয়ার অ্যাবিলিটি বা চান্সেস অনেক হাই হবে। বাংলাদেশে এই জিনিসটা অনেক মানে কতটুকু চান্স আছে আপনার, মানে ধরেন যে আপনি প্রতিদিন 18 ঘন্টা করে খাটতেছেন, এটা রিওয়ার্ড হিসাবে আপনি কি পাবেন এবং রিওয়ার্ড কিছু পাবেন কি না আদৌ, এটার চান্সেস বাংলাদেশে কতখানি আছে? কিছুটা হইলেও। যেমন আমি যেরকম পরিশ্রম করছি, আমার তো রাইটার হয়ে ওঠার কথা না, আমি তো ওই ধরনের পড়াশোনা করি নাই, ওই ধরনের কাজ করি নাই। আমি যেটা করছি প্রতিদিন 12 ঘন্টা করে লিখছি বছরের পর বছর, অ্যান্ড আমাকে বড় বড় প্রকাশনীরা নিজে থেকে অ্যাপ্রোচ করছি। ইভেনচুয়ালি আমি তাদের চোখে পড়ছি যে এই ছেলেটা ফাটায় লিখতেছে, অনেক কিছু লিখে ফেলছে, এরকমটা দেখা যায় না, ওকে ডাকো। আমি কিন্তু কাউকে কখনো কোনো প্রকাশনীকে রিচ আউট করি নাই, বড় বড় প্রকাশনীরা আমাকে রিচ আউট করছে। এখন এটা কেন হয়েছে? কারণ আমি চেষ্টা করছি, বেশি পরিশ্রম করছি, আমাকে রিওয়ার্ড দেওয়া হয়েছে। এখন এর বদলে অনেকে আছে যারা মনে করে যে আচ্ছা আমি একটা গল্প লিখে ফেলছি, এখন আমরা সবার কাছে ঘুরবো যে প্লিজ লিখে ফেলছি একটা জিনিস, প্লিজ চাপান, প্লিজ চাপান, প্লিজ চাপান। দ্যাট কুড বি ওয়ে। অনেকে কী করে, নেটওয়ার্ক বানায়, এখানে যা ওই প্রকাশকের সাথে চা খাইলো, ওখানে যা ওই লেখকের সাথে আড্ডা দিল, পরিচিত হলো, পরিচিত হওয়ার পর বলে যে ভাইয়া আমি তো এই বইটা লিখে ফেলেছি, পাণ্ডুলিপিটা একটু পড়া যাবে। এটা হচ্ছে ফিচলামি বাংলাদেশি ওয়ে, যে আপনি করলেন কি, কাজ করলেন কম, স্মার্টলি খেলার চেষ্টা করলেন এবং রিওয়ার্ডও চাইলেন, অনেকে পায়। এ কারণে ওই হয়ে মাইন্ডসেট যারা বড় হয়েছে, যে বাংলাদেশি মাইন্ডসেট যেটা আর কি, যে আমি একটু নির্ঝঞ্ঝাট থাকবো, এই নির্ঝঞ্ঝাট থাকার মাইন্ডসেটটা আসলে আমেরিকার মাইন্ডসেটের সাথে সম্পূর্ণ অপোজিটে। আপনাকে কিছু ঝঞ্ঝা নিতে হবে, কারণ হচ্ছে যে ঝঞ্ঝাগুলো দেখা যায় না। আমি যেটা টিপিক্যাল আমেরিকানকে জিজ্ঞাসা করি যে তোমার লাইফে কি অনেক ঝামেলা করো তুমি, ও বলে না আমি তো তেমন কিছু করি না, এই তো নিজেকে নিয়ে আসি। কিন্তু বাই ডিফল্ট সে অনেক ঝামেলাকে ট্যাকল করতেছে এভরি সিঙ্গেল ডে, কারণ সে ক্যাপিটালিজমের স্বর্গে বাস করতেছে এবং সেটার জন্য তাকে অনেক ঝামেলা ট্যাকল করতে হয়, যেগুলো আপনি চোখে দেখতেছেন না। যেটা আপনি এখানে বাস করে, এখানে ছোটোবেলা থেকে বড় হয়ে মানে বর্ন আমেরিকান হলে বুঝতে পারতেন যে এই স্ট্রাগলগুলো কীরকম, সার্ভাইভাল এখানে একটা থিং, যদি এটা চোখে দেখা যায় না। যেমন আমি আপনাকে বলি, একটা সহজ কথা বলি, আমেরিকার বেশিরভাগ, একটা পার্সেন্টেজটা আমি ভুলে গেছি, একটা হিউজ নাম্বার অফ পার্সেন্টেজ, বেশিরভাগ মানুষের পেচেক টু পেচেক বেঁচে থাকতে হয়। অর্থাৎ কোনো কারণে তাদের স্টেবল যে ইনকাম সোর্স সেটা যদি কোনো কারণে চলে যায়, তাহলে 2 সপ্তাহের মধ্যে সে হোমলেস হয়ে যাবে, অর্থাৎ তার বাসা থাকবে না। আমেরিকাতে হোমলেস হওয়াটা একটা থিং, অনেকে হোমলেস লিভ করে, আর রেন্টের প্রাইস এত হাই, তারপর ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে বাধ্য করা হয়। ওই যে মানুষ বলেন আমি টিকা নিব না, আমি হচ্ছে ফ্ল্যাট আর্থে বিশ্বাস করবো, এসব ফাইজলামি করার উপায় আমেরিকাতে অনেকাংশে নাই। এটা কেমনভাবে সিস্টেমটা বিল্ড করা হয়েছে, আপনাকে কারি টাকা ইন্স্যুরেন্সের জন্য দিতেই হবে, না দিলে আপনার খবর আছে। কেন? কারণ এটা আপনাকে এই যে একটা সিভিলাইজেশন যেভাবে ফাংশন করতেছে, এটা এইভাবে বিল্ড আপ করা হয়েছে। সো আপনি যখন বাংলাদেশ থেকে আসতেছেন, যেখানে আপনাকে প্রতি মাসে লাখ লাখ টাকা শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সের জন্য জোর করে নিয়ে যাওয়া হয় না, এবং যেখানে হচ্ছে আপনি মনে করেন যে কিছু কাজ কাম করলেন না, বাংলাদেশে বেকার বেশি কেন? কারণ বেকার হওয়াটা একটা অপশন বাংলাদেশে, আমেরিকাতে বেকার হওয়াটা কোনো অপশন না। তারপরে বাংলাদেশের মানুষ কিছু করে না কেন? এই যে দেখেন না, ভুঁড়ি জমাইছে, চর্বি জমাইছে, থল করে হাঁটতেছে কেন? কারণ আমেরিকাতে মানে বাংলাদেশের স্বাস্থ্য সচেতন হওয়াটা অপশনাল, আপনি চাইলে হইতে পারেন, না হইতে পারেন। আমেরিকায় দেখবেন যে বেশিরভাগ মানুষ জিমে যাচ্ছে, চেষ্টা করতেছে নিজেকে ফিট রাখার। তার কারণটা কি? শুধু কি মানে আমাদের হলিউডের মডেলরা যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটার কিছু ভূমিকা আছে, কিন্তু আসল কারণ কিন্তু এটা না। এই জিনিসগুলো না বুঝলে আপনি আমেরিকায় কেন আসবেন? আপনার ইউরোপে যাওয়া উচিত। সো আমি যেটা বলতেছিলাম যে অ্যাপিল টু এক্সট্রিম, যেহেতু আমি সবসময় কল করি, আমি এরকম একটা কথা বলছি যে আপনি যদি বাংলাদেশ থেকে বের হইতেই যদি হয়, তাহলে আপনাকে অবশ্যই আমেরিকা আসতে হবে, না হলে তো ওয়েস্ট। কেন ওয়েস্ট বলতেছি? ধরেন জার্মানিতে গেছেন বা ইউরোপের কান্ট্রি, জার্মানিতে আমার খুবই কাছের মানুষজন আছে, তো ধরেন যে গেছেন, এখানে যে 5 বছর ইনভেস্ট করে ফেলছেন, রাইট? তো ইনভেস্ট করছেন 5 বছর বা 4 বছর বা 2 বছর, অনেকে মাস্টার্স করে চাকরি শুরু করছেন, 2 বছর ইনভেস্ট করছেন। এখন এই যে আপনি ধরেন আপনার লাইফের সবচেয়ে গোল্ডেন মোমেন্টটাকে আপনি ওখানে ইনভেস্ট করতেছেন, বাই দ্য ওয়ে। অর্থাৎ যখন মনে করেন যে আপনার বয়স 24, আপনি জাস্ট অথবা 22 বছর বয়স, একজন এক এক বয়সে আন্ডারগ্রেড শেষ করে, রাইট?
সো ধরুন 22 বছর বয়সে আপনি জার্মানিতে গেছেন, ওখানে যে আপনি 2 বছর ইনভেস্ট করছেন, আপনার বয়স এখন 24। অলরেডি আপনি অনেক বেশি ইনভেস্টেড, আপনি জার্মান ভাষা শিখছেন, আপনি ওখানকার কালচার বুঝছেন, আপনাকে ওই যে আপনার কতগুলো টায়ার থাকে প্রমোশন পাওয়ার জন্য এবং গ্রিন কার্ড হোল্ড করার জন্য, ওই টায়ারগুলোকে আপনি বিট করছেন, এবং আপনি হঠাৎ করে খেয়াল করলেন যে আর যদি 1.5 বছর কষ্ট করি তাহলে আমি হয়তো এখানকার রেসিডেন্সি পেয়ে যাবো। তো আপনি এখন কিন্তু আর জার্মানি থেকে বের হতে পারতেছেন না, আপনি রেসিডেন্সি পাওয়ার লোভটা আপনার মধ্যে আছে। আমার খুব কাছের একজন মানুষকে আমি পুরো জার্নিটা দিয়ে যাইতে দেখছি, এই জন্য আমি বলতেছি। তো রেসিডেন্সি পাওয়ার লোভটা যেহেতু আছে আপনার, সুতরাং আপনি আরও 1.5 বছর পার করে ফেললেন, তাহলে কি হইলো, জার্মানিতে আপনি থেকে ফেললেন 3.5 বছর। এখন আপনি জব মার্কেটে ঢুকছেন বহুত আগেই, এবং যখন আপনি ঢুকছিলেন জব মার্কেটে তখন হয়তো আপনার বয়স 25.5। তখন মনে হচ্ছিল যে ও ফাইন, নাইস লাইফ, আমার জন্য ইন্স্যুরেন্স দিতে হচ্ছে না, আমার সরকারি খাতে কিছু খরচ আছে, কিন্তু ওইটা আমেরিকার মতো এক্সট্রিম না বাই দ্য ওয়ে। এবং আপনাকে সরকারিভাবে সমাজতান্ত্রিক কিছু কাঠামো আছে আর কি, জার্মানিতে বলেন, ইউরোপের অনেক দেশে বলেন, সেগুলো আছে। তারপরে কিছু জায়গা আছে যেগুলো খুবই সেফ ফিল করায়, খুবই সুন্দর, যে দেখবেন যে মানুষজন চিল করতেছে, মানুষজনের জীবনে অনেক সময় ছুটি নিচ্ছে, বেশি কাজ করাটা ফ্রাউন্ড আপন। জার্মানিতে একটা আপনাকে সুন্দর উদাহরণ দিই যে ইউরোপের পরিবেশটা কীরকম। আপনি যদি হাঁটতে হাঁটতে খান, বা হাঁটতে হাঁটতে কফি খাচ্ছেন, হাঁটতে হাঁটতে বার্গার খাচ্ছেন, অথবা গাড়ির মধ্যে বার্গার খাচ্ছেন, বের হয়ে আসতেছেন, এই জিনিসগুলো একটু বাজে করে দেখে যারা লোকাল। তারা মনে করে যে বেটা তুই এই সব তাড়াহুড়া জঙ্গলির মতন করতেছিস কেন তোরা, এটা হচ্ছে তারা মনে করে। তুই শান্তি মতো খাবি, খাইয়া দেয় আসবি। কিন্তু আমেরিকাতে এটা খুবই কমন জিনিস। আমেরিকাতে একটা অনেক ভিডিও দেখবেন যেখানে মানুষ গাড়ি ড্রাইভ করতেছে আর খাচ্ছে, কারণ কি, ড্রাইভ করে ওখানে পৌঁছাতে লাগবে 45 মিনিট, কারণ আমেরিকা একটা হিউজ কান্ট্রি। যেমন আমি একটা খুব সহজ কথা বলি, আমরা চা খাইতে যাই, আমাদের 32 মিনিট ড্রাইভ করতে হয় চা খাইতে গেলে। দ্যাটস আওয়ার রেগুলার ডে বাই দ্য ওয়ে। আমি প্রথমে যেটা অবাক হয়ে গেছিলাম, দেখি ভাইয়া বলে কি যাই আমরা হচ্ছে রিয়াজুল বাসায় যাবো, চা খাইতে যাবি নাকি? আমি বলি অফকোর্স। বলো আচ্ছা, কাছেই থাকে নিশ্চয়, এবং তারা কাছেই থাকে বাই দ্য ওয়ে। আমরা 45 মিনিট ড্রাইভ করে গেলাম ভাইয়ের বাসায় চা খাইতে, চা খাইলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, আবার 45 মিনিট ড্রাইভ ব্যাক করে ফেরত আসলাম। কারণ কি, এটা মানে এমন কিন্তু না যে আমরা অনেক দূরে যাচ্ছি, এটা সেম সিটি, সেম মানে বলা যায় যে ওইটা হচ্ছে একটা, যেরকম ঢাকাতে আমরা বলি না যে আচ্ছা ঠিক আছে আসবি নাকি, কোথায় আসবি, এই বটগাছের তলে আসবি চা খাইতে, তখন আপনি যখন বের হয়ে আসছেন না 5 মিনিটে, এটাকে এক্সপ্যান্ড করেন, 45 মিনিট ড্রাইভ করতে হবে। সেম জিনিস এভরিডে আমরা যাই, এভরিডে আমরা যেখানে চা খেতে যাই সেখানে 32 মিনিট ড্রাইভ করে যাই আমরা। অ্যান্ড দ্যাটস দ্য নর্মাল ফর মি। আমাদের জন্য এটাই হচ্ছে নর্মাল। আমরা এমন না যে ওরে ভাই 32 মিনিট ড্রাইভ করে যাচ্ছি। সো যেহেতু লাইফটা এরকম, আমরা যেহেতু ম্যাসিভ, যেমন খুব সহজে যদি আমি কনটেক্সটের উদাহরণ দিই, টেক্সাস ইটসেলফ বাংলাদেশের 5 গুণ, অথবা টেক্সাসকে যদি আমি এখন নিয়ে যে ইউরোপের মধ্যে বসাই দিই, তাহলে দেখা যাবে যে ইউরোপ প্রায় দখল করে ফেলছি আমরা, এত বড় আমরা। সো অফকোর্স আমাদের লাইফ হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট এবং কমপ্লিটলি রেসিং এগেনস্ট এভরিথিং আর কি। তো এখন এটা হচ্ছে আমাদের নর্মাল। এখন আমরা যে খাইতে খাইতে যাই, আমরা যে তাড়াহুড়া করে টাইম বাঁচে, এখানে কফি খেলাম, ওখানে একটা এটা অ্যাপ্রিসিয়েট করে, আরে তুমি তো সেই টাইম ম্যানেজ করতে পারো, তুমি দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে খেয়ে ফেললা, ফ্যান্টাস্টিক, আমাকে শিখাও কেমন আমিও করবো, আমার টাইম বাঁচবে। 24 ঘন্টা ইজ নট গুড এনাফ ফর আস। আমরা যেভাবে আমাদের লাইফ লিড করি, আমাদের 34 ঘন্টা 48 ঘন্টা লাগে। এই জন্য আমি একসাথে এত কিছু করতে পারি। কারণ কি, বাংলাদেশে আমার মাইন্ডসেট সেম ছিল, বাংলাদেশ থেকে আসছি, আমাকে কোনো কিছু সুইচ করতে হয় নাই, আমি চুজ করছি আমি আমেরিকা আসবো, কারণ দ্যাটস মাই থিং। 100টা কাজ করবো, 100টা জিনিস করবো, হাই রিস্ক হাই রিওয়ার্ড, ফাড়ায় কাজ করবো, দরকার 3 দিন ঘুমাবো না, এইটাই লাইফ। এই যে একটা বিশাল আপনার কথা আছে না যে বন্দুক নিয়ে ঘুরতেছে, মানুষকে গুলি করে দিচ্ছে, অফকোর্স ওরা বন্দুক নিয়ে ঘুরবে, আমিও বন্দুক নিয়ে ঘুরবো, দ্যাটস লাইফ। আই এনজয় দিস থিং। যে এখানে বিশাল একটা হাই রিস্ক আছে, যে ক্রাইম আছে, আচ্ছা কেন ক্রাইম, অনেকের কাছে বন্দুক, ফাইন, আমার কাছে বন্দুক, প্রতিদিন একটা অ্যাডভেঞ্চার। এখন এই জিনিসটা আপনি যদি মনে করেন না না ওরে বাবা রে বাবা, আমি যাবো কিন্তু কমব্যাট শিখবো না, বডি ফিট রাখবো না, বন্দুক চালাবো না, কিন্তু আমাকে যদি কেউ মেরে দেয়, ঠিক আছে, তাহলে আপনি ওই যে সেন্স অফ সিকিউরিটিটা পাবেন না। আপনি তা করতে পারেন, আমেরিকা ইজ ফাইন ফর দেম অ্যাজ ওয়েল, কারণ পুলিশ আছে, আদালত আছে, আপনাকে সহজে কেউ মায়েরা দিয়ে চলে যাবে না। কিন্তু মানুষ এত গান কেনে এই কারণে, কারণ হোয়াট ইফ আপনার বাসার মধ্যে হোম ডিফেন্স উইপন্স সবার বাসায় থাকে কেন? হইতে পারে আপনার বাসাতে আসলো পাগলা চোদা একজন, তো ওরা গুলি করতে হবে না আপনার? তো আপনি যদি বলেন যে না 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 গোলাগুলির ঝামেলায় যাবো না, তাহলে ভয়ে থাকবেন, তাহলে ভাববেন আহারে ইউরোপই তো ভালো। কেন? সিস্টেম তো ইন প্লেস। আপনি যান, বন্দুক কিনে নিয়ে আসেন, প্রতিদিন গান রেঞ্জে শ্যুট করেন, প্র্যাকটিস করেন, হাতের টার্গেট ভালো করেন, এরপর আপনার বাসার আশেপাশে কেউ আসলে গুলি করে উড়াই দিবেন, তাই না? আপনার কাছে সিস্টেম প্লেস করা আছে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট আছে আমেরিকাতে, গান ল আপনি ইজি, সবাই বন্দুক কিনে বসে থাকবেন, সেফ। তো এখন আমিও বন্দুক কিনবো না, ও বন্দুক কিনবে না, এই ধরনের মাইন্ডসেট আসলে প্রবলেমেটিক, যেটা ইউরোপিয়ান মাইন্ডসেট, যেটা বাংলাদেশি মাইন্ডসেট। আমি বলি না যে এইসব মাইন্ডসেট থাকলে আমরা আমেরিকার সাথে দরকার নেই, হাই রিস্ক হাই রিওয়ার্ডের মধ্যে আপনাকে থাকতে হবে। এরপর আসি যে এই যে আপনার নতুন শুরু করছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করছে ধরলো না কেন, ইত্যাদি ইত্যাদি। সিকিউরিটি
এটা খুব ইম্পর্টেন্ট কথা, সিকিউরিটি আর ফ্রিডম একসাথে যায় না। যদি আপনার ফ্রিডম বাড়াইতে হয় সিকিউরিটি কমাইতে হবে, যদি আপনার ফ্রিডম কমাই তাহলে সিকিউরিটি বাড়বে। খুব সহজে যদি বলি যে ধরেন আমরা 20টা মানুষ থাকে একটা দেশে, 20টা মানুষই থাকে, আর একটা সরকার আছে, 21 নম্বরটা একটা সরকার এনডিটিরা। তো এই 20টা মানুষের কি করে, খায় কোথায়, হাগে কোথায়, কথা বলে কার সাথে, কি বলে না বলে, কোথায় যায় না যায়, সব যদি আমি মাইক্রোস্কোপের তলায় রেখে দেখি, তাহলে এই 20 জনই সেফ থাকবে। কেউ একজন এখান থেকে ওকে একটু ট্যাং করতে গেলে আমরা যে পুলিশদের ধরে ফেলবো। এটা খুবই সেফ, খুবই সিকিউরড। কিন্তু যখন আপনি সেফটি চান কিন্তু নিরাপত্তার সাথে সাথে আপনি স্বাধীনতাও চান, আপনি চান যে আপনি কী করতেছেন না করতেছেন এগুলো সরকার দেখবে না, কারণ সরকারের উদ্দেশ্য তো সবসময় ভালো হয় না। এটা পৃথিবীর সব জায়গাতেই সত্য। সরকার প্রথমে বলবে কি যে এটার প্রবলেমটা এখানে, সরকার বলবে কি আমি তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো তোমাকে দেখছি, এটা প্রথমে সরকার বলবে। কিন্তু সরকারে থাকলে সরকারের পাওয়ার যে ক্ষমতা, যে মধু যে আছে, সেই মধুটা সবাই খাইতে চায়, যারা রাজনীতি করে, যারা বিরোধী দলে থাকে, যারা সরকারি দলে থাকে। সো যারা সরকারে আছে তারা সারা বছর আপনাকে নিরাপত্তা দিতে দিতে যেটা করবে, পরের বার যখন ইলেকশন আসবে তখন আপনি কারে ভোট দিবেন, যেহেতু আপনাকে সারাক্ষণ দেখছে, আপনি কোথায় যাবেন না যাবেন ঠিক করে দিচ্ছে, আপনি কারে ভোট দিবেন সেজন্য আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে, আপনার ডিসিশন মেকিং ইনফ্লুয়েন্স করতে পারে, যাতে যে বেটা সরকার সে সারা জীবন সরকার থাকতে পারে অথবা বিরোধী দল ওখানে ঢুকতে না পারে। এরকম আরও 100টা প্রবলেম আছে যে সরকার কেন আপনাকে ক্লোজলি মনিটর করলে প্রবলেম। শুধু যদি আপনার নিরাপত্তা দিত, সরকার যদি এরকম মহৎ প্রাণ উদার মানুষ হয়ে যেত, বা এমন একটা আল্লাহ মার্কা প্রাণী যার নিজস্ব কোনো কিছু নাই, শুধু মানুষের কল্যাণ, তাহলে কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমরা তো তাদেরকে বিশ্বাস করব না, কারণ করাপ্ট হবেই, অ্যাবসোলুট পাওয়ার অ্যাবসোলুট করাপ্ট করবে তাকে। এই কারণে আমরা সরকারের কাছে জবাবদিহিতা আশা করব, সেটা আমেরিকা হোক, যেটা জান্নাত হোক, ডাজন্ট ম্যাটার। এই কারণে আমরা সরকারকে ক্ষমতাটা দিতে চাই না যে তুই আমরা দেখবি না, আমি ন্যাংটামি করবো, আমি বাল করবো, আমি ছাল করবো, হয়তো আমি অনেক কিছু আইন বিরোধী কাজও করব, কিন্তু সেটা তুমি দেখবা না। কেন দেখবা না? কারণ সিকিউরিটি আর ফ্রিডম একসাথে যায় না। যদি আপনি ফ্রিডম চান আপনাকে সিকিউরিটি কম্প্রোমাইজ করতে হবে। এখান থেকে পুরো আপনি যদি কয়েক বছর আমেরিকা থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমেরিকান কালচার এরকম, গান কালচার থেকে এভরিথিং এলস, কেন এগুলো আজকের দিনে এভাবে সাস্টেন করতেছে। কারণ আমরা ফ্রিডমে বিশ্বাস করি। আমার সিকিউরিটি 2 ইঞ্চি কম থাকুক সমস্যা নাই, আমি কালকে গুলি খেয়ে মরে যেতে পারি, ফাইন, বাট গুলি খাওয়ার আগ পর্যন্ত আমি ফ্রি অ্যাজ এ বার্ড। এই জিনিসটা আমেরিকান মাইন্ডসেট। এটা আপনার নাই, তাহলে বাংলাদেশে থাকেন, কারণ বাংলাদেশেও আপনি গুলি খেয়ে মরে যেতে পারেন। সুতরাং ওইটা বলো, আপনি যে কোনো জায়গাতেই গুলি খেয়ে মরে যেতে পারেন। কিন্তু সিকিউরিটি কথা যেহেতু আসলে, আমি একটা জিনিস বলি। এক বান্ধবী আছে যে হচ্ছে ইউকেতে থাকে, সে কিছুদিন আগে বলছে যে তাকে নাকি অনেক ভয় পাইতে হয়, তাকে নাকি একদিন চুল ধরছে, তাকে হচ্ছে কি জানিস ওদের যেটা থাকে আন্ডারগ্রাউন্ড ট্রেন চলে যায়, সে বার্মিংহামে থাকে। তো কথা হচ্ছে যে তাকে যে মানুষজন মলেস্ট করতে চেষ্টা করলো টিউবে এসে বা ট্রেনে এসে, আন্ডারগ্রাউন্ডে এসে, সাবওয়েতে এসে, কি জানি বলে এটাকে ভুলে গেছি, যাই হোক, এই জিনিসটা আমেরিকাতে করা এত সহজ না। অথচ সবাই বলে কি ইউরোপ অনেক সেফ, ইউরোপ আসলে অনেক বেশি আনসেফ আমেরিকার তুলনায়। তার পিছনে প্রথম কারণ হচ্ছে যে ইউরোপের লোকজন জানে যে আপনাকে কিছু কইরা সে হয়তো পালাই যেতে পারবে, পার পেয়ে যাবে। আমেরিকার লোকজন সেটা অনেক ক্ষেত্রেই ভয় পায়। নিউক্লিয়ার উইপনের কথা তো জানেন, নিউক্লিয়ার উইপন কীভাবে কাজ করে। সবগুলো দেশ জানে যে ওই যে আঙ্কেল স্যামের কাছে নিউক্লিয়ার উইপন আছে, আঙ্কেল কুদ্দুসের কাছেও নিউক্লিয়ার উইপন আছে, আমি যদি এরা মারি ও আমার মেরা দিবে। সো আমেরিকার মাইন্ডসেটটা এখানে সেফটি নেটটা এভাবে কাজ করে। বেশিরভাগ সময় অনেক ক্ষেত্রে অনেক ক্রাইম হয় না এই কারণে যে একবার এরকম হলো যে একটা গাড়ি আমাকে তাড়া করতেছে এবং তার মতিগতি খারাপ, সে খেপে গেছে যে আমি কেন তাকে কাট করে চলে গেছি। তো সে তাড়া করতেছে, সে একটা রেড লাইটে আমি থামার সময় আমি থামতেছি আমার হচ্ছে ডান হাত গ্লাভ কম্পার্টমেন্টের দিকে। হ্যাঁ, আমি থামলাম, দেখলাম, ও আমারে দেখলো, খুবই বিরক্ত, কিছু বলতে চাচ্ছিল হয়তো, কিন্তু আমাকে দেখে সে কিছু না বলে আবার সামনে তাকায় থাকলো যেন আমি আর নাই। তারপর সে ড্রাইভ করে চলে গেল। কেন? আমার হাত গ্লাভ কম্পার্টমেন্টের দিকে, তার অর্থ হচ্ছে যে আমি তাকে সিগন্যাল দিচ্ছি যে আই কুড হ্যাভ এ গান, তুমি ধন করবা, তুমি ওখান থেকে যদি কোনো ভায়োলেন্ট কিছু করতে চাও আমি তোমার গুলি করে দিব, যদি তুমি আমার গুলি করতে চাও। এখন আমার কাছে কিন্তু কোনো গান নাই, আমার কাছে কোনো গান নাই, বাট সবাই মনে করে আচ্ছা ওই শালার কাছে মনে হয় গান আছে। সবারই মনের মধ্যে এটা ভয় যে আচ্ছা আমি যেটা বন্দুক বের করবো, ওর কাছে হয়তো আছে মেশিন গান, হু নোজ। সো এটা একটা সিকিউরিটি দেয়। আমেরিকান সোসাইটির একটা পার্ট অফ দ্য সিকিউরিটি পিলার হচ্ছে যে সবাই মনে করে সবার কাছে গান আছে। অ্যান্ড টেকনিক্যালি সবার কাছে গান থাকা উচিত, আপনি ব্যবহার করেন বা না করেন, কারণ অনেক সময় ডিটারেন্স কাজ করে আর কি, যে গান আছে দেখলে আপনাকে অনেকে প্যারা দিবে না। ইউরোপেতে সিকিউরিটি নাই। ইউরোপে জানে যারা বদমাস তারা জানে যে আচ্ছা ওর কাছে তো বন্দুক নাই, ধরে দিই ওকে, ধরে এখানে মলেস্ট করে দিই, ওখানে রেপ করে দিই, কী হবে। আমেরিকাতে এই জিনিসটা যারা করে, যারা করতে পারতো, ধরেন যে একটা পপুলেশনের মধ্যে 7 জন রেপিস্ট, এর মধ্যে 7 জনের মধ্যে 1 জনের হয়তো সাহস হয়েছে আপনার কিছু করার। ইউরোপে 7 জনের মধ্যে 7 জনই সুযোগ নেবে।
বাংলাদেশে 7 জন রেপিস্ট হলে 7 জন তো সুযোগ নিবেই, আরও 12 জন মনে করবে যে একদম রেপ পর্যন্ত না গেলেও আরেকটু করে দেখতে পারি, কিছু তো হবে না, ওর কাছে তো বন্দুক নাই, শিওর। সো আমেরিকান মাইন্ডসেটটা আপনাকে বুঝতে হবে। এবং এখানে যেটা বলতেছিলাম যে আমি সবাইকে এটা আশা করি না যে সবাই ভাববেন যে আচ্ছা আমি হচ্ছে আইসা একদম, যেমন আমার যেটা মাইন্ডসেট সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যদি বের হইতেই হয়, আমি কিন্তু আমেরিকা ছাড়া কোথাও যাওয়ার চেষ্টা করি নাই। আমাকে অনেকে বলতো জার্মানিতে চলে যেতে, কারণ আমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, জার্মানিতে আমাদের জন্য অনেক ভালো গ্রাউন্ড আছে আর কি, অনেক সুবিধা আছে, এটা এত টাকা দিবে অত টাকা দিবে। এখন এইসব টাকা পয়সা থেকে লাভ না, যেটা আমি বলতেছিলাম ওখানে ফেরত যায় যে আপনার বয়স হচ্ছে 25.5, তখন আপনি ঢুকছেন চাকরিতে, জার্মানির সেই কথাতে ফেরত যায়। এখন মনে করেন যে ওই চাকরিতে ঢুকছেন ওই বয়সে, মনে হচ্ছে কি লুক্রেটিভ অফার, ফ্যান্টাস্টিক অফার, যে কত টাকা দিচ্ছে আমাকে, অ্যাবাউট আই থিঙ্ক অ্যারাউন্ড $90,000 কাছাকাছি ওরা স্যালারি পায়। যদি 68 থেকে $70,000 মতন তারা স্যালারি পায় যখন তারা জার্মানিতে একটা আমার মতন হায়ার ডিগ্রি নিয়ে চাকরিতে জয়েন করতেছে। আমাদের মিনিমাম স্যালারি স্কেল হচ্ছে ওইখানে 90 to 95K, কিন্তু যদি মাস্টার্স করে আপনি জয়েন করেন, সেটা বলতেছি, ধরেন আপনার মাস্টার্স আছে, তাহলে আপনি $95,000 কমে বেতন আশা করতে পারেন না আমেরিকাতে। আপনার পিএইচডি থাকলে সাধারণত সেটা $1.5 লাখ পার ইয়ার, অথবা ক্ষেত্র বিশেষে $1,80,000 পার ইয়ারের চাকরি আপনি আশা করতেছেন। এইটা জার্মানির একটা মানুষ যখন প্রথম চাকরিটা পায় সেভাবে যাচ্ছে, আমি তো এত টাকা পাচ্ছি, ভালোই তো টাকা পাচ্ছি, খেয়ে পরে বেঁচে আসি, সরকার অনেক কিছু দেখবে। প্রবলেম হচ্ছে যে আপনি কাইন্ড অফ স্ট্যান্ডার্ড, আপনি 40 বছরের মধ্যে যে রিটায়ারমেন্টে যাবেন সেটাতে আপনার মানে তারপর আপনি কী কী করবেন সেগুলো নিয়ে আপনার কিছু ধরনের ব্যারিয়ার আছে, কিছু ধরনের জিনিস আছে এর বাইরে আপনি করতে পারবেন না। যেমন ধরেন যে আপনি ইলন মাস্ক হইতে চান, আপনি ইলন মাস্ক কি হইতে পারবেন জার্মানির একটা সিনারিও থেকে খুব ইজিলি? আমেরিকাতে কিন্তু খুব ইজিলি আপনাকে বিলিয়নিয়ার বানাই ফেলতে পারে। আমেরিকাতে প্যাথ টু বিলিয়নিয়ার যেটা, সেটা সবসময় ডিফিকাল্ট, এটা পৃথিবীর যে কোনো জায়গাতে ডিফিকাল্ট, কিন্তু আমেরিকাতে ইটস গোনা মোর লাইকলি টু হ্যাপেন। মানে এটা এমন না যে একদমই সম্ভব না, আমি বিলিয়নিয়ার হইতে পারি সামডে যদি আমি সঠিক জায়গাতে সঠিক জিনিসটা বানাইতে পারি। এই রাস্তাটা আমেরিকাতে খোলা। অ্যান্ড আমি যেহেতু হাই রিস্ক হাই, অ্যান্ড আমার মাইন্ডসেটটা তা বুঝতেই পারতেছেন যে আমি এখান থেকে বাংলাদেশ থেকে যদি বের হই, তাহলে আমি সেজন্যই বের হব যে আমি পৃথিবীর সবচেয়ে বড় জিডিপির মধ্যে যাব, যে ওখানকার টপ 1% একজন হওয়ার চেষ্টা করবো। অর্থাৎ আমি আমেরিকাতে আইসা বটম 20% থাকবো না, বটম মধ্যে ব্যারাল থাকবো না, আমেরিকাতে আসছি টপ 1%-এ যাওয়ার জন্য। দ্যাটস দ্য মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা যার নাই, যে এত বেশি ফাস্ট পেসড খেলার মধ্যে থাকতে চায় না, যার কাছে ফ্রিডমের থেকে সিকিউরিটি অনেক বড়, এবং বাই দ্য ওয়ে সেই সিকিউরিটি কিন্তু ইউরোপে নাই। বললাম না যে আমার বান্ধবীকে ইউকের মতন জায়গাতে চুল হাতাচ্ছে মানুষজন, এসে মলেস্ট করতেছে, তো এটা আমেরিকা থেকে করতে পারবে? ওইখানে ফ্ল্যাট লাশ হয়ে যাবে আর কি। আপনি আমেরিকাতে আমাকে মায়েরা ফেলতে পারেন। অনেক উদাহরণ আছে যে যেসব রাত 2টার সময়, এই যে আমার বান্ধবীরা ছিল এরিকার সাথে আমি সারা শহর টই টই করে ঘুরে বেড়াতাম। যখন আমি থাকতাম না তখন সে একলা টই টই করে ঘুরে বেড়াইতো। তো এরিকাকে তো কেউ প্যারা দিতে আসে নাই, ওই শহরটা তো বড় শহরও না, তারপরও কেউ প্যারা দিতে আসে নাই। আমেরিকাতে রাতের বেলা আপনি ঘুরে বেড়াচ্ছেন, এইটাকে চ্যালেঞ্জ করার মতন জিনিস যে প্রেডেটরটা ঘুরে বেড়াবে, এই জায়গাটা অনেক অনেক তুলনামূলকভাবে, যেহেতু আপনাকে চিন্তাও করতে হবে যে পপুলেশন কত, 32 কোটি মানুষের দেশ, সেই তুলনায় অন্যান্য অনেক দেশের থেকে এটা অনেক সেফার। এবং একইভাবে যেহেতু আমাদের ফ্রিডম আমরা বেশি চয়েস করি, আমরা চাইলে কালকে থেকে আমেরিকার যতটুকু ক্রাইমের রেট, যতটুকু হোমিসাইড, সেটাকে চাইলে কালকে থেকে আমেরিকা কমায় নাই আসতে পারে 10 ভাগের 1 ভাগে। কিন্তু আমরা এটা চাই না, আমরা প্রোটেস্ট করি যে আমার অত সিকিউরিটির দরকার নাই ভাই, তোমরা চেষ্টা করো, তোমরা জান প্রান্তে চেষ্টা করো যাতে কোনো ক্রাইম না হয়, তোমরা নিজেদেরকে উন্নত করতে থাকো। যে কারণে আমেরিকান পুলিশ ডিপার্টমেন্ট এবং মানে আমেরিকান ডিফেন্স অনেক বেশি সফিস্টিকেটেড, কারণ তাদেরকে অনেক চেষ্টা করতে হয়, কারণ তাদের অনেক ব্যারিয়ার আছে। ইউরোপে অনেক কিছু ইজিলি ইম্পোজ করা যায়, আমেরিকাতে দিবে না। আমাদের জন্য সবচেয়ে স্টুপিড জিনিসপাতি মনে করেন যে, যেমন কয়েকদিন আগে যে ফখরুল ভাই লাস্ট ভিডিওতে উনি বলতেছিলেন যে ট্রাক ড্রাইভাররা ইংরেজি পড়তে পারে না, সাইন পড়তে পারে না। হাই সিকিউরিটি রিস্ক না, হাই সিকিউরিটি রিস্ক যে আপনি যদি এমন কোনো ট্রাক ড্রাইভার গাড়ি চালাতে থাকে যে সাইন পড়তে পারে না, অ্যাক্সিডেন্ট করে পুরো পরিবার মরে গেছে, এরকম ঘটনার পরে মানুষ তর্ক করতেছে যে না, তারপরেও তুমি মানুষকে জিজ্ঞাসা করতে পারবা না যে তুমি ইংরেজি পড়তে পারো কি না। কারণ কি, এতে করে তার সাথে রেশিয়াল প্রোফাইলিংয়ের একটা ঝুঁকি থাকে যে তুমি কি তাহলে বলতে চাচ্ছ সে ইংরেজি বোঝে না, মানে সে একজন মেক্সিকান অথবা হিসপ্যানিক। হ্যাঁ, অফকোর্স সে বলতে যাচ্ছে ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজনস, তাও বলতে দিবে না। কারণ কি, আমাদের কাছে ফ্রিডম এত ইম্পর্টেন্ট, স্ট্যাচু অফ লিবার্টি আমাদের কাছে এত ইম্পর্টেন্ট যে আপনার ফ্রিডম এত ইম্পর্টেন্ট। দরকার হলে মানুষজন মরে যাক রাস্তাঘাটে, দরকার হলে মানুষজন গুলি খেয়ে মরে যাক, দরকার হলে আমি কালকে মরে যাই, দ্যাটস ফাইন, বাট মরার আগ পর্যন্ত আমরা ফ্রি বাঁচবো। এই মাইন্ডসেট যার নাই, তাহলে আমেরিকা আসছেন কেন? আপনি এখানে সিকিউরিটি পাবেন, আমেরিকা যথেষ্ট সেফ, কিন্তু আপনি অনেক সময় সিকিউরিটি পাবেন না। তার কারণ ওই ব্যারিয়ারটা আমরা রাখছি, আমরা ফ্রিডমটাকেও হাই করছি, সিকিউরিটিটাকে হাই করার চেষ্টা করছি। ডেফিনেটলি ফ্রিডমটা কমাই দিলে সিকিউরিটি এখানে চলে যাবে।
কিন্তু আমরা এখানে সিকিউরিটি চাই না যদি আমার ফ্রিডম এখানে থাকে। আমি ফ্রিডমকে এখানে চাই যদিও সিকিউরিটি একটু কম। ইউরোপের সিকিউরিটি হয়তো অনেক জায়গাতে কম, কিন্তু আমি বলতেছি ধরেন ইউরোপের সবচেয়ে সেফেস্ট কান্ট্রিটাকে বের করেন, তার সিকিউরিটি হতো এখানে, ফ্রিডম হয়তো এখানে, অ্যান্ড ফিনান্সিয়াল ফ্রিডম হচ্ছে এইখানে। আমেরিকার থার্ড স্তম্ভটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম আমার এখানে লাগবে, এত টাকা কামাইতে হবে এমন ফ্রিডম নিয়ে যেখানে সিকিউরিটিকে কম্প্রোমাইজ করতেই হবে। ইউরোপের কিছু কিছু দেশ আছে যারা নিজেদেরকে অনেক ব্র্যাগ করে যে আমরা প্রচণ্ড সেফ, কিন্তু তোমার ওখানে চাকরি কই, টাকা কই, ওখানে বিলিয়নিয়ার হইতে পারবো না। তাহলে এখন আপনি বলতে পারেন যে সবার জীবনের লক্ষ্য কি বিলিয়নিয়ার হওয়া? না। সো যেরকমটা বলছিলাম যে হুক হচ্ছে অ্যাপিল টু এক্সট্রিমিজম। তো আমি যেটা করি যে অ্যাপিল করি এক্সট্রিম কিছু দিকে, ঠিক আছে, আমি এটাতে বিশ্বাস করি যে আপনারা সবাই আমার মতো না, আপনারা সবাই চান না যে হাই রিস্ক হাই রিওয়ার্ড করবেন, এবং অনেকে আমেরিকাতে চলে আসে এবং কষ্ট করে বেঁচে থাকে, তারা আমার মতো মাইন্ডসেটের লোক না, কিন্তু আমেরিকাতে সাফার করতেছে প্রথম থেকে, আমার বাংলা ভাষা কোথায়, আমার ভাত কোথায়, আমার এটা কোথায়, আমার সেটা কোথায়, আহারে আমাকে কেন গ্রিন কার্ড দিয়ে দিচ্ছেন, আমাকে কেন এরকম প্যারা দিচ্ছে, কেন আমাকে এত কষ্ট করতে হচ্ছে, আহারে এত কম টাকাতে পড়াশোনা করতেছি, আহারে এত ক্রাইম হয়ে যাচ্ছে, আল্লাহ আমার কি বাসার মধ্যে নিরাপত্তা থাকবে, এই কান্নাকাটি করতে করতে দিন যায়। তো তুই আমেরিকাতে আসছিলি কেন ভাই? তুই তো মেন্টালি সেফ, মানে হ্যাপি না, তুই তো হ্যাপি থাকতে পারবি না, কারণ তুই আমেরিকার জন্য বিল্ড আপ না, তোর উচিত ছিল ইউরোপে চলে যাওয়া। অ্যান্ড আই এগ্রি যে তাদের জন্য আসলে ওইসব দেশে যাওয়া উচিত, কিন্তু এই যে এরকম টাইপের স্ট্যাটাস দিলে প্রবলেমটা কী হয়, আমার মতন অনেক পোলাপান আছে যারা হচ্ছে খুবই হাই অ্যাচিভার, অ্যাটলিস্ট সে অ্যাচিভ করতে চায়, আমি হয় 100 পাবো নাহলে 0 পাবো, ইন বিটুইন কিছু পেয়ে আমার লাভ নাই। এখন যারা আমার মতন আছে তারা এইসব পোস্ট দেখে ভাবে কি আহারে আমার মনে হয় আসলে আমেরিকাতে ট্রাই করা উচিত না। অনেক মানুষকে আমি দেখছি ইদানিং বলে কি আমেরিকাতে ট্রাই করবো না, ট্রাম্পে অনেক হচ্ছে ভিসা রেস্ট্রিকশন, না তাও ট্রাই করবা তুমি, তোমার যদি ওই পোটেনশিয়াল থাকে তুমি ডেফিনেটলি আমেরিকাতে আসবা, তুমি কেন ইউরোপে যাবা? কারণ আবার শেষ করে দিই কথাটা বলে যে যার বয়স এখন 24.5 সে দেখতেছে তার টাকা পয়সা আছে, কিন্তু আপনার এই মানুষটা যখন জার্মানিতে যার বয়স হবে 40, সে দেখবে কি সেই জিনিসই ওভার অ্যান্ড ওভার সে একই সাইকেলের মধ্যে আছে। তো একটা জিনিস করতে ভালো লাগে 24 বছরে, তাই বলে সেটা করতে 40 বছরে ভালো লাগে? আপনি তখন বানায়েন তো একটা $1 বিলিয়ন টেক কোম্পানি 40 বছর বয়সে জার্মানিতে বৈশা বানায়েন তো, দেখবো তো কত বানাতে পারে। 40 বছর যখন হবে আপনার, তখন আপনার কী হবে জানেন, মিডল এজ ক্রাইসিস হবে। আচ্ছা এখন আমি কী করবো, হায় আমি তো এগুলো চাই না, আরও তো জিনিস চাইছিলাম, আর তো পাবেন না জিনিস। আপনি তো জার্মানিতে থাকতেছেন, আপনি তো ইউরোপে থাকতেছেন, আর আপনাকে এটার সাথে পিস করতে হবে। আপনি যদি তার উপরের গেমটা খেলতে চান তাহলে আপনাকে আমেরিকাতে আসা উচিত ছিল। এর উপরে যদি কোনো গেম না থাকে আপনার, অনেকে থাকে না যাদের জীবনটা খুবই স্বাভাবিক, কিছুই করতে চায় না, তার জন্য ইটস ফাইন। কিন্তু যদি আপনি আরও বড় গেমার হইতে চান, আরও বড় গেমে খেলতে চান, আমার যে এখন যে বয়স, এই যে আপনার 25 থেকে 40 বছর বয়সে যারা আমরা আছি, 25 থেকে 40 বছর বয়সে সব কিছু ভালো লাগে, যারা ঢাকায় আছে তাদের ঢাকাও ভালো লাগে। কিন্তু আমি সবসময় যখন আমি অনেক ছোট, এই কথাটা আমার ছোটো ভাইদেরকে ছোটো বোনদেরকে মনে রাখতে বলবো, যখন আমার বয়স অনেক কম তখন থেকে আমি যেটা চিন্তা করি যে সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।